বঙ্গোপসাগরের সুন্দরবন প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যে ভরা। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন 1997 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি লাভ করে। বাংলাদেশ ও ভারত প্রতিবেশী দুই দেশের বিশাল উপকূলীয় অঞ্চল জুড়ে বিস্তৃত এই বন। সুন্দরবনের আক্ষরিক অর্থ সুন্দর জঙ্গল বা সুন্দর বনভূমি। সুন্দরী বা সুন্দরী গাছে ভরা এই বন প্রতি 24 ঘন্টায় কমপক্ষে 6 বার তার রূপ বদলায়। ঋতুতেও বদলাসে বনের রূপে। তবে সুন্দরবন সবচেয়ে বেশি প্রাণবন্ত হয়ে ওঠে বর্ষাকালে। এ বনের সবকিছুটা বিস্ময়ে ভরা। প্রতিদিন দুবার করে জোয়ার ভাটা হয়। সবচেয়ে বড় জোয়ার হয় পূর্ণিমা এবং অমাবস্যায়। তবে বর্ষাকালে জোয়ারের উচ্চতা থাকে সবচেয়ে বেশি। এই সময় বনের বেশিরভাগ অংশই প্লাবিত হয়, ডুবে যায় সবকিছু। জোয়ারের জলে সুন্দরবন প্লাবিত হলে বন্য প্রাণীরা অপেক্ষাকৃত উঁচু জায়গায় আশ্রয় নেয়। এরপর জোয়ারের জল নেমে গেলে খাবারের সন্ধানে আবার তারা নেমে পড়ে। সুন্দরী গাছের সঙ্গে সঙ্গে কেওড়া গাছও রয়েছে বন্যা এই এলাকাটিতে জুড়ে। সিংড়া গাছ অপেক্ষাকৃত শুষ্ক মাটিতে, আমুর গাছ এবং গোলপাতা গাছ হয় জলপ্রধান এলাকায় এবং গরান গাছ হয় বেশি নোনা এলাকায়। সুন্দরবনের গাছের প্রধান প্রজাতির মধ্যে রয়েছে গেওয়া গাছ। গেওয়া গাছ সুন্দরবনের এইসব অঞ্চলে বেশি জন্মায়, যেখানে সুন্দরী গাছ তুলনামূলকভাবে কম। অসংখ্য প্রজাতির প্রাণীর বাসস্থান হিসেবে পরিচিত সুন্দরবন। কেটো, কচ্ছপ, সুন্দি, কাছিম এবং ধুম, তরুণাস্তি কাছিম, কিরগিটি, অজগর, বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের এবং তার স্থানীয় প্রজাতিগুলোর মধ্যে অন্যতম। বিভিন্ন প্রজাতির হরিণ, মহিষ, জাভাদেশীয় গন্ডার ও ভারতীয় গন্ডার, মিষ্টি জলের কুমিরের মতো কিছু কিছু প্রজাতি সুন্দরবনে বিরল হয়ে উঠেছে 21 শতকের শুরু থেকে। 120 প্রজাতির মাছ, 270 প্রজাতির পাখি, 42 প্রজাতির স্তন্যপ্রায়ী, 35 প্রজাতির সরীসৃপ এবং 8টি উভচর প্রজাতির আবাসস্থল সুন্দরবন। পাখি বিষয়ক পর্যবেক্ষণ এবং গবেষণার জন্য সুন্দরবন অনন্য। নানা রকম পাখির নিরাপদ আবাসস্থল এই সুন্দরবন। প্রায় 400 প্রজাতির আবাসিক এবং পরিযায়ী পাখি রয়েছে এই সুন্দরী গাছের এইসব বনে। ইতিমধ্যে বহু প্রাণী বিলুপ্ত হয়েছে এই বনে, যার মধ্যে আছে বুনো মহিষ, পাড়া হরিণ, বুনো ষাঁড়, ছোট বড় এক শৃঙ্গি গন্ডার এবং বারশিঙ্গা। আরো অনেক কিছু লুপ্ত হয়ে গিয়েছে সুন্দরবনে। ইদানিং তো সারা বছরই পর্যটকরা সুন্দরবনে আসতে শুরু করেছেন। বর্ষাকালে আসেন বিশেষ করে ইলিশ উৎসব করতে, কিন্তু শীত মানেই কিন্তু পর্যটকদের সুসময়। শীতেই সবাই বেড়াতে যান। তাই সুন্দরবন এক অনন্য বন, যে বনের আকর্ষণ এই শীতে অত্যধিক বেড়ে যায় সব দিক থেকে। এবং সুন্দরবন এলাকায় হোটেল, লজ মালিক থেকে শুরু করে লঞ্চ, ভুটভুটি মালিক সহ বিভিন্ন ব্যবসায়ী লাভের মুখ দেখেন। পর্যটনের প্রসার ঘটায় সুন্দরবন এলাকার সাধারণ মানুষেরও অর্থনৈতিক সমৃদ্ধি ঘটছে বলে এটা জানা যাচ্ছে। ইতিমধ্যেই সরকারি উদ্যোগে সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প এলাকার নেতি ধোপানি বনক্ষেত্রে একটি ওয়ার্ল্ড হেরিটেজ মনুমেন্ট তৈরি করা হয়েছে। সজনেখালি, নেতি ধোপানি এবং ঝিঙেখালিতে হচ্ছে বিলুপ্তপ্রায় প্রজাতির কচ্ছপের, অর্থাৎ যেটা বাটাগুর বাস্কা, সংরক্ষণ। এবং উল্লেখ করা যেতে পারে এই প্রজাতির কচ্ছপ জীবিত হিসেবে নথিভুক্ত আছে সারা পৃথিবীর মধ্যে কেবল ভারত এবং বাংলাদেশই। দুদেশ মিলে এই জাতীয় কচ্ছপের আনুমানিক সংখ্যা একদম 500-র মতো দাঁড়াচ্ছে বলে জানা যাচ্ছে সূত্রে। তার মধ্যে ভারতের সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের দপ্তরের অধীনেতে প্রায় 300-র উপর আছে। পর্যটকরা এই সংরক্ষণের প্রয়াসে সাক্ষী হতে পারেন নেতি ধোপানি, ঝিঙেখালির পুকুর পাড়ে। এছাড়া বুড়িডাবরিতে পর্যটকদের জন্য ওয়াচ টাওয়ারও তৈরি হয়েছে। এতদিনে মানে এই বুড়িডাবরি স্পট থেকে বাংলাদেশের সুন্দরবনকে চাক্ষুষ করা যেতে পারে। যাই হোক, সুন্দরবন দক্ষিণ 24 পরগনার বন বিভাগের অধীনে ঝড়খালিতে একেবারে প্রাকৃতিক পরিবেশের মধ্যে তৈরি করা হচ্ছে মিনি চিড়িয়াখানা। যেখানেতে দেখা যাবে যে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, বুনো শুয়োর, ভোঁদর, কুমির সহ নানা প্রজাতির জীবজন্তু। শুধু তাই নয়, সুন্দরবনের অসুস্থ কোনো বাঘকে এখানকার পর্যবেক্ষণ কেন্দ্রে রেখে চিকিৎসাও করা হয়। হেরোভাঙা জঙ্গল লাগোয়া মিনি চিড়িয়াখানা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্র হয়ে গেছে। এখানেও রয়েছে ওয়াচ টাওয়ার। সুতরাং সুন্দরবন টানা একেবারে বনি ক্যাম্প পর্যন্ত
একটা সুন্দর জায়গা, একটা হচ্ছে সুন্দরবনের বেড়াবার যতবার যে কোনো যে ওয়েদারেই যাওয়া যাক না কেন, সবই দেখা যাবে প্রত্যেকটা ওয়েদারই মন কাড়ে এই সুন্দরবন। সুন্দরবনের সামগ্রিক মাছের অবস্থা, বিলুপ্ত মাছ, বিলুপ্তপ্রায় মাছের উপর উপাত্ত নির্ভর তত্ত্ব সহজলভ্য নয়। ধারণা করা হয় সুন্দরবনের সিদ্ধারাওয়ালা মাছ রয়েছে প্রায় 300, কাঁকড়া চিংড়ি 12 প্রজাতির ও শামুক 9 প্রজাতির। সুন্দরবনে কালো হাঙর, ইলশা, কামট, পুঁটি, কামট, কানুয়া, কামট পাওয়া যায়। এরা সংখ্যায় অনেক কমে গেছে। বিশেষ করে কালা হাঙর প্রায় দেখাই যায় না। 9 প্রজাতির শাপলা পাতা মাছের অধিকাংশই এখন সুন্দরবনের খাড়ি এলাকায় দেখা যায় না। কুঁচে মাছের প্রজাতির অবস্থাও খুব খারাপ। শীতকালে খালে জোয়ারের প্রায় স্বচ্ছ জলে আর্চার ফিশ দেখা যেত। তিতপুটি মাছ আকারের এই মাছগুলো জলের 1-1.5 ফুট উপরে গাছের পাতা বা ডালে পিঁপড়ে কিংবা মধ্যম আকৃতির বিভিন্ন পতঙ্গ দেখে পিচকিরির মতো তীব্র জল ছিটিয়ে পোকাটিকে ভিজিয়ে জলে ফেলে খেয়ে নেয়। সুন্দরবনের সবচেয়ে পরিচিত মাছ পার্শে মাছ। পার্শের জাতটাই হচ্ছে বাটা এবং ভাঙন, একই ধরনের মাছ। পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় থেকেও বাঘ বা অন্যান্য বন্যপ্রাণীকে রক্ষায় সময়োপযোগী উদ্যোগ নেওয়া এখানে কিন্তু অপরিহার্য। সুন্দরবন রক্ষায় বাংলাদেশকে নিয়ে কাজ করছে ভারত, এবং এখন অবস্থা খুবই খারাপ ভারত বাংলাদেশের, আপনারা সবাই জানেন। এখন অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের রিপোর্ট যে বিষয়গুলিকে দুদেশের জন্যই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে, সেগুলো বলা যেতে পারে যেগুলো আগে হয়েছে। ঠিক এই মুহূর্তে যে বাংলাদেশ ভারত বলুন যা অবস্থা তার নয়, এটা অনেক আগের আলোচনা, যখন এই সম্পূর্ণ সুন্দরবনটা ভারত এবং বাংলাদেশ নিয়েই যেহেতু গঠিত। তার মধ্যে রয়েছে কি, যে ম্যানগ্রোভ সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ, নদীর নাব্যতা বৃদ্ধি, অবাধ মিষ্টি জলের সরবরাহ, লবণাক্ততা ম্যানেজমেন্ট এবং ভূ বৈচিত্র্যের মানচিত্র তৈরির মতো বিষয়গুলো। দুদেশের সরকারের সংশ্লিষ্ট মন্ত্রক এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন বিভাগের প্রতিনিধিদের নিয়ে গড়া এই বিষয়ক যৌথ কার্যনির্বাহী কমিটির সক্রিয় তোলা হয়েছিল সুন্দরবন এলাকার বিভিন্ন সমস্যা মোকাবিলার জন্য, এবং বিশেষজ্ঞদের নিয়ে এটি পরামর্শদাতা কমিটিও করার প্রস্তাব দেওয়া হয়েছিল, যারা ওয়ার্কিং কমিটির সঙ্গে যোগাযোগ রেখে চলবে। 1989 সালে সুন্দরবনের উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে বন দপ্তর যে রিপোর্ট প্রকাশ করেছিল তা দেখে পরিবেশ বিজ্ঞানীরা রীতিমতো চিন্তিত হয়েছিলেন। তার কারণ, উপগ্রহ থেকে সুন্দরবনের পশ্চিমবঙ্গের যে ছবিটি রাজ্য বন দপ্তরের রিমোট সেন্সিং বিভাগ, রাজ্য সরকারের যে রিমোট সেন্সিং বিভাগ তুলেছিল, তাতে দেখা গিয়েছিল চারিদিকে ঘন বনাঞ্চল, মাঝখানটা ফাঁকা, যেন টাক পড়ে গিয়েছে। তো যাক, সুন্দরবনকে যে বাঁচানো, এবং দক্ষিণ রায়ের ডেরায় যেখানেতে পর্যটকরা সবসময় আসে, এখানে দক্ষিণ রায়ের ডেরা বলতে বাঘকেই বলা হচ্ছে, অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার। এবং শুধু তাই নয়, সুন্দরবনে যেসব পর্যটকরা আসছেন সে একেবারে সব দিক থেকেই সুন্দরবনে ঢোকা যায়। সুন্দরবনে রায়দিঘিটাও সুন্দরবন, ওখান থেকে যাওয়া যায়। নামখানা পয়েন্ট থেকেও সুন্দরবনে যেতে পারবেন। কাকদ্বীপ থেকেও সুন্দরবনে আপনি যেতে পারবেন। কুলতলি থেকেও আপনি সুন্দরবনে যেতে পারবেন। আবার দেখা যাচ্ছে যে সাগর থেকেও আপনি সুন্দরবনে যেতে পারবেন। আবার উত্তর 24 পরগনার যে 6টা ব্লক আছে সেখানে তো সুন্দরবন তো রয়েছে, সেখানকার যে 6টা ব্লক, আর দক্ষিণ 24 পরগনার মধ্যে আছে 13টা ব্লক, মোট 19টা ব্লক নিয়েছে সুন্দরবন। এবং দক্ষিণ 24 পরগনায় সবচেয়ে বেশি সুন্দরবনের অঞ্চল। ভারতীয় সুন্দরবনে পশ্চিমবঙ্গীয় যে অংশ, তাতে দক্ষিণ 24 পরগনায় সবচেয়ে বৃহৎ অংশ জুড়ে আছে সুন্দরবনের 13টা ব্লক নিয়ে। এবং এখানেই দেখা যাচ্ছে যে রয়্যাল বেঙ্গলের সবচেয়ে বেশি প্রভাব বেশি, এবং কুমির টুমির সবই রয়েছে, এবং সৌন্দর্য রয়েছে সবটাই এই দক্ষিণ 24 পরগনা জুড়ে। আবার দেখা যাচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ক্যানিং পয়েন্ট। এই ক্যানিং পয়েন্ট থেকেই সাধারণত পর্যটকরা বেশি যায়, এবং ঝড়খালি পয়েন্ট থেকে সেখান থেকে যাচ্ছে তারা, পর্যটকরা যায় সেদিক থেকে নামে, এবং বিভিন্ন নদী, যে প্রচুর নদী সুন্দরবনের মধ্যে, সেখানে তারা সব নদীতে ঘুরছে। এক একটা জায়গা এক একটা বৈচিত্র্য। যেমন যদি পাথর প্রতিমা থেকে যাওয়া যায়, সেখান থেকেও দেখা যাচ্ছে আর এক রকম বৈচিত্র্য। সুতরাং সুন্দরবনের সমস্ত দিকে, টানা দক্ষিণ 24 পরগনার সুন্দরবন জুড়ে বিভিন্ন অংশে যত স্পট আছে, সব দিক থেকেই আপনি নামতে পারবেন, সব দিক থেকে আপনি যেতে পারবেন। একেবারে ঘিরে রয়েছে এই নদীমাতৃক এই দক্ষিণ 24 পরগনা তথা সুন্দরবন এলাকা। এবং এই সুন্দরবনের 13টি ব্লক জুড়ে যে সৌন্দর্য, আপনি গোসাবাতে গেলে এক সৌন্দর্য পাবেন, পাখিরালাতে এক সৌন্দর্য পাবেন, আবার সাগরে গেলে এক সৌন্দর্য পাবেন, আবার দেখা যাচ্ছে ধনচি ফরেস্টে আপনি যান, সেখানে গেলে আর এক সৌন্দর্য পাবেন। আপনি প্রতিটা স্পট, যেমন বনি ক্যাম্পের সৌন্দর্য,
কলসদ্বীপের সৌন্দর্য, সজনেখালি, সুদর্ণখালি, নেতিদোপানি, পরপর যেগুলো ভিজিটিং পয়েন্ট, দোবাকি, এগুলো প্রত্যেকটাই দেখা যাচ্ছে দেখানো হয়। এবং এর সঙ্গে সঙ্গে আপনি যদি চলে যান টানা পাথর প্রতিমার একদম অন্তিম অঞ্চল গোবর্ধনপুর, সেখানকেও সৌন্দর্য পাবেন। সুন্দরবনের বিভিন্ন অংশে বিভিন্ন রকম সৌন্দর্য। দরকার হয় কি? দরকার সবচেয়ে বড় কথা, পর্যটকদের যেটা গ্রহণ করার যে ক্ষমতা, সুন্দরকে গ্রহণ করতে না পারলে কখনোই সুন্দর কখনো পাওয়া যায় না। তাই সুন্দরবন তখনই সুন্দর হয় যখন পর্যটকরা তাকে সুন্দরভাবে গ্রহণ করেন। আসুন আমরা সুন্দরবন ভ্রমণ আমরা দেখাচ্ছি। বিভিন্ন পয়েন্টে সুন্দরবনে যারা ভ্রমণ করছেন, পর্যটকদের ভিড় প্রচুর পরিমাণে বেড়েছে। সমস্ত হোটেল লজ সব ভর্তি হয়ে গেছে। এই সামগ্রিক সুন্দরবনের যে কথাটা আমি বললাম, সমস্ত পয়েন্টই সুন্দরবনের কিন্তু একদম জুড়ে আছে সব পর্যটকরা। আর এইটি সময়, কারণ এই শীতের সময়তে সুন্দরবন জুড়ে শুধু দেখার জন্য একটুখানি দক্ষিণ রায়ের দর্শন, অর্থাৎ রয়্যাল বেঙ্গলের দর্শন, এছাড়া তারা পাচ্ছে শীতেতে যখন পিঠ দিয়ে পড়ে আছে বড় বড় কুমিরগুলো, সেগুলো পাচ্ছে। কেন সেক্ষেত্রে যে দেখা যাচ্ছে যে সেখানে কুমির প্রকল্পও রয়েছে আমাদের সুন্দরবনের পাথর প্রতিমাতে, ভগবতপুর কুমির প্রকল্প, সেখান থেকে প্রচুর কুমির সেখান থেকে ছাড়া হয়েছে। এখন সবকিছুই পাচ্ছে, বাঘের সংখ্যাও বেড়ে গেছে, সেটাও দেখা যাচ্ছে যে তথ্য যা বলছে সে লেটেস্ট তথ্য, বাঘের সংখ্যাও বেড়েছে, কুমির আছে, পাখিরাও বেড়েছে, বিভিন্ন প্রজাতির পাখি এই সময় তাদের দেখা যায়। এবং সাইবেরিয়ান বার্ডস গুলো তারাও আসে এই সুন্দরবন অঞ্চলেতে। সেক্ষেত্রে আজ যে সুন্দরবনের যে চিত্র আপনারা দেখবেন, তার মধ্যে কিছু কিছু আমরা দেখাবার চেষ্টা করব, কিন্তু সামগ্রিকভাবে সুন্দরবনকে দেখতে গেলে পর্যটকদের সবসময় আমরা আহ্বান করি, আসুন সুন্দরবনে, সুন্দরবনকে ভালোবাসুন, সুন্দরবনকে চিনুন। অনন্য বন সুন্দরবন। তাই সুন্দরবনকে বাঁচাবার জন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে গহীন অরণ্যের মাঝে সুন্দরী সুন্দরবন। আমরা চাই সামাজিক উন্নতির সঙ্গে সঙ্গে অর্থনৈতিক উন্নতিটা হোক, তার সঙ্গে জড়িয়ে আছে পর্যটন কেন্দ্র। সুন্দরবনে মানুষ যে পর্যটনে এসছে, সামনে বড়দিনের ছুটি আছে, তারা ঘুরতে আসবে গভীর অরণ্যে, তারা সুন্দরবন বলে যায় যাকে। এই 13টা ব্লক নিয়ে যে সুন্দরবন, এই সুন্দরবনের একটা মাধুর্য আছে গোটা পৃথিবী জুড়ে। কিন্তু সেই সুন্দরবনের মান কোথাও না কোথাও অবক্ষয়ের পথে। এই অবক্ষয় শুধু রাজনীতি নেতাদের দ্বারা হয়নি, আমরা কিছুটাও সামাজিকভাবে মানুষ, কিন্তু সমাজের দায়বদ্ধতা আছে, তারাও সচেতন হয়নি। আজকের দিনে দাঁড়িয়ে সামান্য স্বার্থের জন্য এই যে পর্যটন কেন্দ্রগুলো যারা তৈরি হলো না, এবং সেখানে আজকের দিনে বড় বড় হোটেল, রেস্টুরেন্ট, অর্থনীতি যে উন্নতিটা সেটা হওয়ার দরকার আছে, এবং সেইটা মানুষকে আগে ভাবতে হবে, এগিয়ে আসতে হবে সমাজকে। অনেক এনজিও আছেন এখানে, এনজিওর মাধ্যমেও এই গভীর অরণ্যকে বাঁচানোর দায়িত্ব নিতে হবে। কারণ রাজনীতির স্বার্থে অনেক অপরাধমূলক কাজ করে থাকে, সেখানে এনজিও সমাজ যদি না এগিয়ে যদি না আসে, তাহলে কিন্তু এই পর্যটন কেন্দ্র আগামী দিনে ধ্বংসের পথে। সুন্দরবনের এক সৌন্দর্য, সুন্দরী গাছ, যেটা আমরা শুনেছি বাপ ঠাকুরদার আমল থেকে, যে সুন্দরী গাছের একটা মাহাত্ম্য আছে, কিন্তু আপনি দেখবেন যে জঙ্গলে প্রচণ্ড ধরনের আজকের ফিশারি বলুন, আজকের অবৈধভাবে নির্মাণ বলুন, সব কিন্তু ধ্বংস করে দিচ্ছে এই মানুষের দ্বারা, এই সমাজের দ্বারা। তাই আমি অনুরোধ করব সর্বস্তরের মানুষের কাছে, যাতে সামাজিক দিক এবং অর্থনৈতিক দিক এবং আগামী দিনে এই যে পরিবেশ পরিস্থিতির উপরে বন্যা, ঝড়, এগুলোকে আটকাতে গেলে এই গভীর অরণ্যের দরকার আছে, এবং সেটাকে রক্ষা করতে হবে। এবং সবারই দায়িত্ব এটা, যে এই গভীর অরণ্যটাকে কীভাবে বাঁচানো যায় এবং এর গরিমা যাতে আগামী দিনে ফিরে আসে, সেটারও সবাইকে সহযোগিতা করতে হবে। আপনার নাম? আমার নাম হচ্ছে অনুপ সামন্ত। আমি এটা সামাজিক দায়বদ্ধ মানুষ, আমার তাই মনে হয়।